আমরা কিন্তু ঢাকা থেকে দূরত্বে আছি। আপনি কিভাবে দেখবেন? দুর্বলতা নাকি আপনার শক্তি? কিভাবে ডিসিশন আসলো টু স্টে ওভার দেয়ার? কিন্তু টিচিং এর প্রেমে পড়ে গিয়েছি। মানে ঢুকলাম যে ৬ মাস থাকবো, করতে, করতে ২৩ বছর। তাইলে কি আমি আসলে আর্কিটেক্ট স্প্রেড করার জন্য শুধু স্কুলই খুলতে থাকবো? এবং আমি কোনো একটা অর্গানাইজেশনের বসে মিটিং করছি, ফরেন পার্ট আমাকে জিজ্ঞেস করেছে, "আপনার অফিস কত দূরে?" তা আমি বলেছিলাম ৩৫০ কিলোমিটার দূরে আমার অফিস। তা উনি জাস্ট হতবাক যে এইটুকু একটা দেশে একটা অফিস কাজ করছে এত বড় একটা মাল্টিনেশনালের সাথে, তাদের অফিস ৩৫০ কিলোমিটার দূরে, এবং এটা আমি খুব প্রাউড ফিল করে বলেছিলাম। শুরু করছি বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস বিটিআই এর আয়োজন। আমরা কথা বলি একজন স্থপতির সাথে। আজকে আমাদের স্থপতি নাজিমউদ্দিন পায়েল। নাজিমউদ্দিন পায়েল আমার বন্ধু। আমরা একসাথে পড়েছি। তো সময় দেওয়ার জন্য শুরুতে একবার ধন্যবাদ। আমি শেষে কিন্তু আরেকবার ধন্যবাদ দেব। ধন্যবাদ। বিটিআইকে স্পেশালি ধন্যবাদ এত চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করা এবং আলোচনা করার একটা আ জায়গা তৈরি করে দেওয়ার জন্য। আর আসিফকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে ডাকার জন্য এবং কিছু আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। পায়েল একটু ব্যাকগ্রাউন্ড বলতেই হয়। আ নাজিমউদ্দিন পায়েলের গ্র্যাজুয়েশন 2000 এ, ইনফ্যাক্ট আমাদের গ্র্যাজুয়েশন 2000 এ ফ্রম খুলনা ইউনিভার্সিটি। ২০০১ থেকে আ খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে জড়িত। আর একই সাথে তার প্র্যাকটিস আ ভাস্তুকল্প আর্কিটেক্টস লিমিটেড, আ প্রিন্সিপাল আর্কিটেক্ট অর আ অ্যাডভাইজার যেটা বলি। তো হাউ ইস গোইং? গুড। ফাইন। না। ওকে। আ আমরা শুরুতেই একটু আসলে তো এই প্রোগ্রামে আমরা অনেকেই শুনি আসলে। আমি নিজেও শুনি এই প্রোগ্রাম শেষ করার পরে যতক্ষণ করি ততক্ষণ মাথায় থাকে না। পরে গিয়ে আবার শুনি যে আমি কি শিখলাম আজকে? কি জানলাম? এক্সপেরিয়েন্স শেয়ারিং। আমরা ১ম এই আলাপ করব যেহেতু শিক্ষকতার সাথে, সেটা হচ্ছে আর্কিটেকচার এডুকেশন। আমার এখানে একটা প্রশ্নই আছে। উম বিভিন্ন স্কুলে আর্কিটেকচারাল এডুকেশন আছে। এই স্কুলগুলি কিভাবে তৈরি হয়? হাউ দে ডিসাইড যে আমি আর্কিটেকচার ডিপার্টমেন্ট খুলব? both in government schools and private schools. আচ্ছা। কিভাবে খুলবো মানে এটা হচ্ছে যারা খুলছে তাদের সিদ্ধান্ত। আচ্ছা। ফ্যাক্ট আমার জন্য যদি এটা accumulate করে আমি বলি যে এইভাবে তারা খুলছে, সেখানে হয়তো ডিফার করতে পারে। কিন্তু আমরা ভিতরে থেকে এবং বাইরে থেকে দুভাবেই দেখি ব্যাপারটাকে। আমরা যদি একটু আগে থেকে দেখি, দেখব যে সেভেনচিয়নের পরে, হু, হু, এর আগে হচ্ছে খালি বুয়েট এবং সেভেনচিয়নের পরে দীর্ঘদিন ধরে খালি আর্কিটেকচার এডুকেশন বুয়েটে ছিল। হু, হু। ১৯৯১ তে যখন খুলনা বিশ্ববিদ্যালয় শুরু করে, তার ৪ টি সাবজেক্ট, তার মধ্যে আর্কিটেকচার একটা ছিল। আম বিষয়টা এরকম ছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো অলমোস্ট টেকনিক্যাল সাবজেক্ট। whereas এটা কিন্তু একটা জেনারেল ইউনিভার্সিটি এবং পরবর্তী সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে আ স্বাভাবিক স্বভাবতই জেনারেল সাবজেক্টগুলো খুলতে হয়েছে। হু, হু। সেকেন্ড স্কুল খোলার পরে কয়েক বছর পর থেকে দেখা গেল একটা ইন্টারেস্টিং, এটাকে বলা যায় আইস ব্রেকিং, যে আর্কিটেকচার এডুকেশন তো বুয়েটের বাইরেও হতে পারে। এটা হু, হু। খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই ৪ টা সাবজেক্টের ভিতরে আর্কিটেকচার থাকার কারণে এই চিন্তা চেতনা অনেকটা শুরু হলো। আমাদের যেটা মনে হয়। এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি আসছে, আসমান ইউনিভার্সিটি আসছে, অন্যান্য ইউনিভার্সিটি আসছে, যারা ধীরে ধীরে আর্কিটেকচার স্কুল খুলছে এবং আনুমানিক এখন গোটা ৩০ কম ৩০ বেশি আম স্কুল আছে। এখন বিষয়টা হচ্ছে আপনার কোয়েশ্চেন যে কিভাবে খোলা হয়? সরকারি বিশ্ববিদ্যালয় স্কুলগুলো যখন খোলা হয় আ বা বিভিন্ন ডিসিপ্লিন যখন খোলা হয়, আমরা খেয়াল করি যে অনেক ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কমপ্লিটেড না। ফ্যাকাল্টি স্ট্রেংথ নেই। কিন্তু প্রশাসন মনে করছে যে এই সময় একটা ডিসিপ্লিন খুলে ফেলুন। বিভিন্ন সময় বিভিন্ন ভাইস চ্যান্সেলর আসেন। তারা তাদের পছন্দের জায়গাগুলোকে আইডেন্টিফাই করেন এবং তারা তাদের মতো সাবজেক্ট খুলেন। আর্কিটেকচারের বিষয়টা হচ্ছে একটা ট্রেন্ডি। এই সাবজেক্টটা থাকলে অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয় তার একটা সার্টেন ক্লাস অ্যাচিভ করে, এটা হয়তোবা ধরে নেওয়া হয়। যে কারণে আমরা দেখি যে এখন অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর্কিটেকচার আছে। সেটা আমরা প্রাইভেট বলি এবং গভর্নমেন্ট বলি। ইভেন দো বুয়েট টেকনিক্যাল ইউনিভার্সিটি
কিন্তু অন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি যেগুলো আগে বিআইটি ছিল তাদের কিন্তু আর্কিটেকচার ছিল না। এখন কিন্তু আমরা দেখি চুয়েটে, রুয়েটে, হ্যাঁ। কুয়েটে সব জায়গায় আর্কিটেকচার আছে। হুম। একটা আসছে যে টেকনিক্যাল ইউনিভার্সিটি তারা মনে করছে যে আর্কিটেকচার তাদের থাকা উচিত, তারা খুলছে। হুম। জেনারেল ইউনিভার্সিটি তারা ভাবছে যে আর্কিটেকচার এখন একটা ট্রেনিং সাবজেক্ট, তারা খুলছে। প্রাইভেট ইউনিভার্সিটিও তারা ভাবছে যে সাবজেক্টটা থাকা উচিত। ইন টার্মস অফ তারা ভালো স্টুডেন্ট পাবে। আর তাদের রেভিনিউ কালেক্ট হবে। তাদের একটা সার্টেন ক্লাস তৈরি হয় যে আমি এই সাবজেক্টগুলো আমার কাছে আছে। অধিকাংশ ক্ষেত্রে আমার যে অবজারভেশন যে আমরা ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিচ্ছি না। একটা জিনিস খুব খেয়াল রাখা জরুরি যে এটা কিন্তু লেকচার বেস না আর্কিটেকচার এডুকেশন, আপনি তো জানেনই। আমরা সবাই এখানে পড়ে আসছি। আমাদের স্টুডিও থাকে। সিংহভাগ কাজ কিন্তু আমাদের স্টুডিওতে। আমরা ডিজাইন স্টুডিওতে কাজ করি। ফুল টাইম ফ্যাকাল্টিরা আমাদের সাথে কাজ করেন। একাধিক ফ্যাকাল্টি আমাদের সাথে কাজ করেন। এটা যদি আমি একটা ক্লাসরুম খুলেই সেখানে আর্কিটেকচার ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট খুলতে চাই, এটা একটা আম আ ভুল কাজ আমার কাছে মনে হয় এবং সেটা ঘটছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘটছে এবং দেখা যাচ্ছে যে আমার ফ্যাকাল্টি স্ট্রেংথ তৈরি হচ্ছে না। এবং আমরা তো বলি গুরুমুখী শিক্ষা। শিক্ষকের সাথে খালি ক্লাস আওয়ারে না, ক্লাসের আওয়ারে বাইরে বসছি, জানছি। পথে হাঁটতে, হাঁটতে স্যারের সাথে দেখা করে কথা বলছি। স্ট্রেংথ তৈরি হচ্ছে না। আমি যে স্টুডিওতে কাজ করছি, যদি আপনি খুলনা ইউনিভার্সিটির কথা বলেন, সেটা বলব যে তাদের ইনফ্রাস্ট্রাকচার ভেরি স্ট্রং। একেকটা ক্লাসরুম হিউজ। ৩৫ জন স্টুডেন্টের জন্য তাদের ২৪ স্কয়ার ফিট ক্লাসরুম, স্টুডিও। কিন্তু আদৌ কি আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, অনেক বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দেখতে পাচ্ছেন কিনা? এবং যদি ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, টিচিং স্টাফ এখানে যদি গ্যাপ থেকে থাকে, একটু রিস্কে থাকে প্রফেশন। কারণ হলো এমনই একটা সাবজেক্ট আপনি পাস করার পরের দিন থেকেই কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারছেন। ইভেন তো অনেকে আগেও শুরু করে। আমাদের কিন্তু সেই অভিজ্ঞতা আছে। পাস করার পরে ধরে নিচ্ছি যে উনি আর্কিটেক্ট কাজ করবেন, একটা কমপ্লিট সলিউশন দিবেন। কিন্তু তার ট্রেনিং এর ভিতরে যদি কোথাও কোনো গ্যাপ থাকে এটা কিন্তু ফিল্ড আর্কিটেক্ট হতে পারে। ওকে। আচ্ছা, এটার সাথে একটু যোগ করি। আ আমার একটা এক্সপেরিয়েন্স আছে। আ অনেক মানুষের ইচ্ছা আছে আমার দাদাবাড়িতে আমি একটা হাসপাতাল দিব। হুম। হুম? হাসপাতাল আমি দিলাম। হাসপাতাল তৈরি করলাম। খুব ভালো সবই। সুন্দর হুম। পরিবেশ। সবকিছু আছে। অল আ ফ্যাসিলিটিস আছে। অল ফ্যাসিলিটিস আছে। আপনি মোস্ট প্রবাবলি বলবেন যে ডক্টর হ্যাঁ। তারপর মেন্টালি কিছুদিন পরে দেখা যাচ্ছে আমার ডক্টর নাই। ডক্টর ছিল, হ্যাঁ। ডক্টর আসেন না। সপ্তাহে ২ দিন আসেন অথবা আসেনই না। আ এটা একটা স্কুলের জন্য কতটা প্রভাব ফেলে? এই জিনিসটাই কি হয় কিনা অনেক সময়? এটা অনেক হয়। এটা আসলে আমি যেহেতু টিচিং এ আছি, যেকোনো সাবজেক্ট খোলার আগে এটা খুব সচেতন হওয়া উচিত। আমরা একটা ডিপার্টমেন্ট খুলে ফেলি, দেখা যাচ্ছে ক্লাসরুম নেই। ওরা অন্য কোথাও বাইরে বসে ক্লাস করছে। টিচার নিতে পারছি না। অন্য ডিপার্টমেন্টের টিচারদেরকে কাছাকাছি রিলেভেন্ট কোর্স নেওয়ার জন্য ডাকছি। আর্কিটেকচার এটা খুব সচেতন হওয়া উচিত। যারা আর্কিটেকচার স্কুল খুলবে, তাদের এই জায়গাটা একটু ওয়ার্কআউট করা দরকার। মানে তাদের যে গ্রাজুয়েট, তাদের কর্মকাণ্ডই তাদের পরিচয়। তাদেরকে সেইভাবে তৈরি করাটাও কিন্তু ওই ইউনিভার্সিটিগুলোর দায়িত্ব। এবং এক্ষেত্রে আইবি একটা কাজ করছে, একটা অ্যাকোমোডেশন প্রক্রিয়ার কথা বলছে। সেখানে তারা দেখছে। আমি এটার বিষয়ে ডিটেইলে যাচ্ছি না। কিন্তু এরকম একটা প্রক্রিয়া থাকলে অনেক সময় যেটা হয়, স্কুলগুলোর উপর একটা প্রেশার কাজ করে যে আমি আরেকটু ডেভেলপ করি। এবং যারা নীতি নির্ধারণীতে আছেন, তারা মেসেজটা পান যে আমাদের তো মনে হয় আরেকটু এইভাবে বিষয়টাকে ভাবা উচিত। আচ্ছা, ২ টা ব্যাপার। একটা হচ্ছে আমি অ্যাক্রিডিটেশন দিচ্ছি হচ্ছে আমার একটা স্কুল, আমার গ্র্যাজুয়েশন বের হচ্ছে বা স্কুলটারে আমি অ্যাক্রিডিট করছি। আরেকটা জিনিস হচ্ছে আমার প্রস্তাবটা হচ্ছে আমরা একটা স্কুল খুলবো। খোলার যে প্রস্তাবনার এটার এটা কত কালেক্টিভ ভাবে মানুষ এটাতে ইনপুটস দিচ্ছে। ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস লাইক স্থপতি সমাজ এবং হচ্ছে আমাদের ইউজিসি মানে সরকারি পর্যায়ের যদি চিন্তা করি। ইস ইট এটা কি এমন আমার কাছে তো মনে হয় এটা কালেক্টিভ ভাবে হওয়া উচিত। আমি আমি অ্যাক্রিডিটেশন দিচ্ছি আ ফ্রম ইনস্টিটিউট, হ্যাঁ? বাট আমি স্কুল খোলার সময় আমার তো তখন ইনফ্রাস্ট্রাকচারাল একটা গাইডলাইন দেয়া আমরা ডাকছি না। আমি ধরে রাখছি না, আমরা ডাকছি না এবং সরলভাবে বলি এটা হচ্ছে না। আমাদের রাষ্ট্রের যে গঠন, আমাদের আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সবসময় সবকিছু খুব আদর্শভাবে হয় না। তা যেটা হচ্ছে আমরা করছি না এটা এবং আমরা মনে করছি শুরু করে দিয়ে শেষ হয়ে যাবে। হয়ে যায়। ডিসিপ্লিনগুলো দাঁড়িয়ে যায়। আপনি দেখবেন যারা শুরু করেছে তারা ধীরে, ধীরে, ধীরে কিন্তু দাঁড়িয়েছে। ১ম দিকে যে ব্যাচগুলো থাকে তাদেরকে এই কিছুটা কষ্ট করতে হয়। কিছুটা গ্যাপে তারা থাকে। যেটা তাদেরকে পরবর্তীতে রিকভার করতে হয়। রিকভার হয়
কিন্তু একটা সার্টেন পেইন থাকে। এটা আপনার কথার ভিতরে একটা চমৎকার সাজেশন আছে যে একটা আর্কিটেকচার এডুকেশন খোলার সময় বা স্কুল খোলার সময় আইবিজি থাকে, ইউজিসি যদি একটা স্ট্রং গাইডলাইন থাকে এবং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে যারা একাডেমির সাথে জড়িত তারা বসে যদি নির্ধারণ করে, তাহলে সেক্ষেত্রে সমস্যা কমে যাবে। আমরা বেশ কিছু ইউনিভার্সিটিতে দেখেছি যে ছাত্র ভর্তি হয়েছে, ডিজাইন নেই এবং আমরা অ্যাজ ফ্যাকাল্টি অনেক সময় ডাক পাই যে একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া যায় কিনা। আর্কিটেকচার এডুকেশন তো এরকম না। একটা অল্প টানা সময় কাজ, এক টার্মের কাজ আমার ১৩টা প্রজেক্ট বা ১০টা প্রজেক্ট করাবো আমি ফার্স্ট টার্মে। এটা তো ১ সপ্তাহে করা সম্ভব না। এটা একটা আমি বলব যে নলেজ গ্যাপও থাকে। মানে সবাই তো সব পেশা সম্পর্কে এভাবে সম্যক জ্ঞান রাখে না। রাখা সম্ভবও না। এটা একটা কালেকটিভ উম আ এ এফোর্ট দরকার এবং এটা আমার কাছে মনে হয় আইবিও ইনফর্ম করতে পারে। ইউজিসির সাথে কথা বলতে পারে যে ফার্দার যে স্কুলগুলো খুললে আমরা এরকম করি। মানে এটার বিষয়টা হচ্ছে কাউকে বন্ধ করা না। কেউ শুরু করতে চাইলে একটা সুন্দর পরিবেশ, গুড স্টার্টিং। গুড স্টার্টিং খুব এবং ইম্পর্টেন্ট। তারপরে মনিটরিংটা আসলে তো এটা আরেকটা মাধ্যমে মজার ব্যাপার আছে। হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় আমি কিন্তু 5th ব্যাচ। আমাদের 5 ব্যাচ শুরু হয়েছিল। কলেওয়ার্ড ছোট ছিল এবং ঐদিন শর্ট টাইম তারা তাদের ক্লাসরুম পেয়েছিল, বড় ক্লাসরুম এবং তখন ফ্রম 91 91 আমরা ঢুকেছি 95 95 এ হুম। এবং তখন যেটা হয়েছে তাদের যে সিলেবাস সেটার গাইডলাইনে কাজ করেছিল, মানে যেটা গাইডেড বাই বুয়েটের যে সিলেবাস, তারপর সেটা কিন্তু তারা আরো কাজ করেছিলেন। অনেক জ্ঞানী গুণীজন ছিলেন। মুফতারি স্যারের মতো মানুষ সেখানে কাজ করেছেন ওই সময়। মলা স্যার, শর্মা স্যার, নকিব স্যার, প্রিয় স্যার। ১ম দিকে তারা যথেষ্ট কষ্ট করেছেন এবং খুলনা ভার্সিটির স্টার্টিংটা ভালো ছিল। অনেক গুছিয়ে শুরু করা হয়েছিল। পরবর্তীতে আর্কিটেকচার যেভাবে খুলছে, আমার মনে হয় আরেকটু কেয়ারফুল হলে ভালো হয়। ইভেন আমি বলব কেয়ারফুল হওয়া এইজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা সময় ছিল হঠাৎ করে ইন ক্রাইসিস অফ আ উম ফ্যাকাল্টি। এডুকেটর, হ্যাঁ, হ্যাঁ, ফ্যাকাল্টি, হ্যাঁ? তো এই জিনিসটা নিয়েও ভাবা উচিত। ওয়ান্স ডিসাইডেড এটা ফ্ললেস ভাবে রান করবে। এটা নিয়ে চিন্তা শুরু থেকে করা উচিত। ইন্টারেস্টিং ব্যাপার। কারণ একটা সময় 91, 94 বা 5, 6, 2000 এই সময় আর্কিটেকচারের প্রফেশনটা পুরা ঢাকামুখী ছিল। আর টিচিংটা কিন্তু আলাদা একটা প্রফেশন হিসেবে তখন দাঁড়ায়নি যে আমি ওখানে যেয়ে টিচিং করব। এবং ১ম দিকে যে স্কুলগুলো ওই সময় সবাইকে এই ফ্যাকাল্টির ঘাটতির ভিতরে থাকতে হচ্ছে। এখনকার যে আমাদের জেনারেশন একটা মনোজগৎ তৈরি হয়েছে। ইভেন আমরাও যখন টিচিং এ গেলাম অনেকটা এরকম পাস করার পরে প্র্যাকটিসেই থাকবো। আমার শিক্ষকরা বললেন যে বেশ কয়েকজন অলমোস্ট ফোর্স করা হলো। হ্যাঁ। জানেন যে টিচিং এ যাওয়ার জন্য। ঢোকার সময় মনে হলো অল্প কিছুদিন টিচিং করে তারপরে আবার প্র্যাকটিসে ব্যাক করবে। ছাত্র অবস্থায় যাদের চেহারা দেখতাম বই খুলে এই আর্কিটেক্ট, সেই আর্কিটেক্ট, ওনাদের মতো কাজ করতে হবে এরকম একটা স্বপ্ন থাকে। এখন ট্রেনিংটা ডিফারেন্ট। এখন ছাত্রছাত্রীরা তাদের আম ইস ইউনিভার্সিটি লাইফেই অনেকখানি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি টিচিং পেশায় যেতে পারি এবং সেভাবে নিজেকে তৈরি সেক্ষেত্রে আমরা এখন অনেক শিক্ষক পাচ্ছি ওকে। সব স্কুলগুলোয়। আচ্ছা, এইটার ক্ষেত্রেও আমার একটা প্রশ্ন আছে। আ আ অনেক আ স্কুলে টিচার জয়েন করছে। করার উইদিন শর্ট টাইম ওরা একটা উচ্চ শিক্ষার্থীর চলে যাচ্ছে। কি লিভ জানি বলে এটাকে? ইয়া স্টাডি লিভ। স্টাডি লিভে চলে যাচ্ছে। এরকম আমি অনেকগুলি স্কুলের খবর জানি যেসব টিচার স্টাডি লিভে চলে গেছে। সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে ইনটেক, আ স্টার্টিং অফ স্কুল কিভাবে রান করবে, স্টাডি লিভে কয়জন যাবে, এইটার সর্বোপরি একটা মনিটরিং এ ডেফিনিটলি ইউনিভার্সিটি অথরিটি আছে, থাকে। এটা আছে। কিন্তু সরকারি আমার মনে হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স ও থাকা উচিত কিছুটা। সরকারি ইভেন ইফ ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে alumni পারি। হ্যাঁ, হ্যাঁ? এটা একটা বিষয় ক্লিয়ার করি আপনাকে। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে গঠনের বিষয়টা আমার কাছে অত পরিষ্কার না। যেহেতু আমি কখনো যাতায়াত আছে কিন্তু এভাবে আমি ভিতরের বিষয়টা জানি না। পাবলিক ইউনিভার্সিটিতে স্পষ্ট বলা আছে আসলে আপনার কয়জন যেতে পারবে, কয়জন স্টেশনে থাকতে পারবে এর একটা আম হিসাব দেওয়া আছে। Yeah. এবং সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে ডিসিপ্লিন প্রধান ডিন সিদ্ধান্ত নেন যে এক্ষেত্রে কতজন যেতে পারবে। এটার একটা হিসাব থাকে এবং যেটা হয় একটা বড় অংশ পড়তে যায়। পড়তে যাওয়াটা খুব দরকার। আপনি ব্যাচেলর অফ আর্কিটেকচার করলেন আপনার ডিপার্টমেন্টে, সেটা বুয়েটে করেন বা খুলনা ইউনিভার্সিটিতে করেন বা নর্থ সাউথে করেন বা আসমানায় করেন। এরপরে আপনি বৈশ্বিক যে অবস্থা স্থাপত্যের এবং এডুকেশন সেটা দেখা দরকার। আপনি যদি ২ বছর একটা মাস্টার্স করে আসেন, আপনি কিন্তু আপনার ছাত্রছাত্রীদেরকে একটু অন্যভাবে দেখবেন, দেখাতে পারবেন। এটা খুব ইম্পোর্টেন্ট এবং তাদেরকে উচিত হচ্ছে ব্যাক করে এসে ওই নলেজগুলো ডিসেমিনেট করা।
আসলে বিশ্ববিদ্যালয়গুলো পাঠায় তো এই জন্যই যে আপনি যান, নলেজ নেন, এসে আবার ডিসেমিনেট করেন, সার্ভ করেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা দেখি আপনি যেটা মানে বলতে চেয়েছেন বলেননি যে অনেকে আর আসে না বা দূরে চলে যায়। এটা তো আমাদের যে আ সামাজিক অবস্থা সেখান থেকে অনেকে এই দেশে ভাবছে যে আর থাকবো না, বাইরে যাবো। আমরা ভালো আমরা যদি একটু পিছিয়ে পড়া জাতি বলা যায়, সেক্ষেত্রে আমরা একটা বেটার অপরচুনিটি খুঁজি। অনেক ক্ষেত্রে বলব কমিটমেন্ট থাকে না। টিচিং একটা কমিটমেন্ট। আমরা টিচিং এ আছি কিন্তু কমিটমেন্টের জন্য। আপনাকে একটা এক্সপেরিয়েন্স বলি যে, আমি তো আমার পার্সোনালি যে প্রফেশনের প্রতি মারাত্মক আগ্রহ এবং সেখান থেকে কিন্তু টিচিং এর প্রেমে পড়ে গিয়েছি। মানে ঢুকলাম যে ৬ মাস থাকবো। করতে, করতে ২৩ বছর। আমি গত ২ দিন আগে আইবিতে গেলাম। আমাদের ইলেকশনের সময় আমার ছাত্রছাত্রীদের সাথে দেখা হলো। তা ওদের যে ভালোবাসা, ওদের আমার সাথে দেখা করার পরে যে হাসিমুখ, আমার ভিতরে আমার যে হাসি মুখ, তা আমার পরে মনে হচ্ছিল রাতে এসে যে জীবনের অ্যাচিভমেন্ট এটাই। তা শিক্ষকতা কিন্তু একটা কমিটমেন্টের ব্যাপার। আপনি এখানে কি বেতনের জন্য বা বেঁচে থাকার জন্য আমার মনে হয় না যে আর্কিটেকচারের যারা টিচার তাদের টিচিং এ আসা উচিত। তাদের নলেজ ডিসেমিনেট করা উচিত। পাশাপাশি তাদের প্র্যাকটিসে থাকা উচিত। খুব ইম্পোর্টেন্ট। ওকে। আমি প্র্যাকটিসের ব্যাপারটায় আসবো একটু পরে। আ শুরুতে বলি যে খুলনা ইউনিভার্সিটি যখন 91 এ তৈরি হইল, ইভেন আমরা যখন গেলাম ২ টা জিনিস হয়েছে। একটা ঢাকা থেকে আ ক্যাপিটাল থেকে ডিসট্যান্স, আরেকটা জিনিস হচ্ছে ইভেন শহর থেকে ডিসট্যান্স। হুম। তো এটা আসলে একটা মজার ব্যাপার। যেহেতু অনেক স্কুল ছড়াই ছিটায় আছে, ইফ ইনফ্রাস্ট্রাকচার ইস অলরাইট, দেন আসলে ছাত্র-ছাত্রীরা ইন এ ভ্যাকেন্ট ক্যাম্পাস ওরা কিভাবে নিজেরা তৈরি হয়? আমি ২ ভাবে জিজ্ঞেস করব। আ স্টুডেন্ট অফ নাজিমুদ্দিন? নাজিমুদ্দিন, আরেকটা হচ্ছে শিক্ষক, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন তো ইউনিভার্সিটির কলেবর অনেক বড়। বাট কিভাবে আসলে একটা স্কুল গ্রো করে? আ এটাও জানা দরকার আছে আসলে। আম খুলনা বিশ্ববিদ্যালয় একটা ভালো এক্সাম্পল। আবার আমরা যদি একটু পিছিয়ে যাই, বুয়েটের ব্যাপার। বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্ট যেভাবে তৈরি হয়েছে আপনি জানেন যে বিদেশি শিক্ষকরা এসেছেন, তারা গুছিয়েছেন। নামকরা স্থপতিরা কাজ করেছেন। খুলনার বিষয়টা হচ্ছে এখানকার যে শিক্ষকদের নাম আমি বললাম, তারা গিয়েছেন, কাজ করেছেন। এট দ্য সেম টাইম তারা প্রফেশনাল কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। আমাদের ১ম দিকের শিক্ষকেরা। হুম। খুলনাতে মানুষ আর্কিটেক্ট এই বিষয়টা আমরা খুব হাসাহাসি করতাম। অনেক সময় উচ্চারণও করতে পারে না। আসলে ২৫ বছর বা ৩০ বছর আগে এটা এত পরিচিত পেশা ছিল না। হুম, হুম। অনেকে এদের চিনত না বা আর্কিটেক্টদের কাজ কি আমরা জানতাম না। এটা ওনারা তৈরি করেছেন। ছাত্রছাত্রীদের কথা যেটা বললেন, আমরা যখন পড়তাম আমাদের মাথায় একটা বিষয় কাজ করত। আমরা কিন্তু ঢাকা থেকে দূরত্বে আছি। এটা আপনি কিভাবে দেখবেন? দুর্বলতা নাকি আপনার শক্তি? আমি কিন্তু টোটাল যখন ছাত্র ছিলাম বা এখনো একই কথা বলি, ওইটা আমাদের শক্তি ছিল শক্তি ছিল। এবং এই শক্তিটা অন্যরকম। আমরা প্রচুর ভাবার সময় পেতাম, কাজ করার সময় পেতাম। আমরা শহরের ঠিক পাশেই মানে পেরিফেরিতে আমাদের ক্যাম্পাস। সবুজে ভরা একটা ক্যাম্পাস। আমরা নিঃশ্বাস নিচ্ছি, ঘুরছি, হাঁটছি। দরকার হলে ছোট্ট একটা শহরের সর্ট অফ মফস্বল বলা যায়। সেখানে আসছি। আমরা আবার কিন্তু বিশ্বমানের বই পড়ছি, বিশ্বমানের একটা এডুকেশন প্রক্রিয়ার ভিতরে আছি। আমাদের চোখের সামনে একটা বড় স্কুল আছে, বুয়েট এস্টাবলিশড, সেটা রেফারেন্স পাচ্ছি। তা সব মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের বেড়ে ওঠাটাকে যদি স্টাডি করা যায়, আমার কাছে মনে হয় যে আর্কিটেকচার এডুকেশন নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম না, কি করা উচিত? তা অনেক গাইডলাইন পাওয়া যাবে এখান থেকে। হুম, হুম, হুম। সো আমার আরেকটা জিনিস এই বিষয়ে আলাপ করি। উম আমরা অনেকেই বলি যে স্থাপত্য ঢাকা কেন্দ্রিক। তো আমি একটা জিনিস খুঁজে পাই, once there is a school in a city, তো আমি দেখেছি ঢাকা থেকে অনেকে চট্টগ্রাম গিয়ে প্র্যাকটিস করছে। আগে হুম। কিন্তু আমরা যখন পাস করি চট্টগ্রামে কয়েকটা সোহেল শাকুর ভাইয়ের একটা অফিস। আমরা সবাই গিয়ে ওখানে একটা সিনিয়র দিয়ে আসতাম, যেটা হ্যাঁ? আ তো প্রণয়ন আর ঠিক ফার্ম একটা কি ২ টা, হ্যাঁ? যারা হচ্ছে চিটং এ থাকবে, বুয়েটে পড়েছেন, উনারা যাবেন। ওয়ান্স স্কুল খুলে গেল এই জিনিসটার মানে ব্যাপ্তিটা বড় হয়ে গেল। তো আমি খুলনায় দেখছি, খুলনায় অলমোস্ট 50 কথা হচ্ছিল আমাদের 50 ফার্মস, আর্কিটেকচারাল ফার্ম ইস হিউজ, অনেক হ্যাঁ? এক ধরনের এবার কি তো
আমরা যখন পড়ি খুলনায় আমরা দেখেছি ফার্ম বলতে আসলে একটা কেরিয়ের নিচে একটা মনে হয় ছোট্ট অফিস ছিল। শুরুতে তাও কি ছিল? তাও না, এটা আসলে নকিস স্যার, প্রিন্স স্যার প্র্যাকটিস করতেন একটা ফার্ম আজটেক। হুম। ওনাদের ফার্মে খুব সুন্দর কিছু কাজ ছিল। কাজ ছিল, যেটা হ্যাঁ। আমাদের ইন্সপিরেশন। আমরা দেখতামও তো। হ্যাঁ, আরো কয়েকটা অফিস তখন আমাদের স্যাররা আকমল স্যার ছিলেন, গরি স্যার ছিলেন, ওরা প্র্যাকটিস শুরু করেছিলেন। হুম। এবং আমরা যদি জানি প্রিন্স স্যাররা তখন লোকজনদেরকে বোঝাতেন যে এরকম করতে হবে, আর করতে হবে। বিল্ডিং হুম। করতে হবে, সুন্দর ড্রয়িং করতে হবে। হ্যাঁ। এবং আমরা ওইটা দেখেই আম আমরা কিন্তু ছাত্র অবস্থায় কিছু কাজ করার সুযোগ হয়। এটা তো আপনি জানেন এবং খুব ইন্টারেস্টিং। এবং আমরা একাডেমিতে ছিলাম। কেন যে কেউ তার বাড়ি করতে বলল তাও জানি না। এখনো জিজ্ঞেস করি কেন বিশ্বাস পেল? হুম। করে ফেললাম। এবং আপনার মনে আছে যে আমরা কিন্তু একটা কাজ পুরো হলের সব বন্ধুদের নিয়ে ডিসকাস করছি। এবং ওই বিল্ডিং দেখতেও যাচ্ছি বিকেলবেলা আমরা সবাই মিলে। এবং যখন দাঁড়ালো এই বিল্ডিংটা আম ডালমিল হ্যাঁ, ডালমিল প্লাস শুরু ডালমিল মোড়ে একটা ছোট্ট রাস্তার পাশে একটা বয়েড দিলাম। রোডের সাথে কানেক্ট করলাম। এরপরে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করলাম। আমরা কিন্তু একাডেমিতে যা শিখে এসেছি, রোড ঢুকছে ওই রোডটাকে আমরা ডাবল হাইট স্পেসটাকে নেওয়া, লিক করা। হ্যাঁ, লিঙ্ক করা, লেভেল নিয়ে কাজ করা, ডিজাইন স্পেস। এই এটা মানে তখন প্রচলিত না। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আজ থেকে প্রায় ২৭-২৮ বছর আগের কথা বলছি। টিপিক্যাল একটা বিল্ডিং হওয়ার কথা, সেখানে এইসব ফর্ম যা আমরা শিখে আসছি, খুব কাঁচা শেখা। স্কুলে শিখেই সেটা এপ্লাই করছি। এবং ওইটা আমাদের সবার প্রজেক্ট ছিল এরকম একটা ব্যাপার। আমরা সবাই যে এটা গ্রহণ করতাম। এবং ওটা ওইটার সাথে একটু যোগ করি। ওইখানের ২ টা প্রজেক্ট। শামসুর রহমান রোডের আমরা যেতামই শামসুর রহমান রোডে বাম ডান প্রজেক্টগুলি দেখার জন্য এবং সোফার প্রিন্স স্যারের প্রজেক্ট। স্যারের সোনাডাঙ্গায় একটা একটু চকলেট কালারের একটা বেরি নকিস স্যারের করা, নকিস স্যারের করা, সে সুমন স্যার একটা সুমন স্যারের একটা করা। ওটা কিন্তু দেখতাম তো বারবারই যাচ্ছি হাউজিং এর ভিতরে। এসব চিন্তা করতাম। কিভাবে চিন্তা? কেন চিন্তা করলো? বিল্ডিং তো এরকম হয় না। বাট এরপরে ইভেন আমাদের গ্র্যাজুয়েট হঠাৎ করে এই যে আ কি মসজিদ জানি? তাবলিগ মসজিদ। পাবলিক মসজিদ। তার পাশে একটা হঠাৎ করে থ্যাচ রুফের একটা হ্যাঁ, সুতরাং হ্যাঁ, নারজু ভাইয়ের করা, নারজু রোশন ভাই। ভাইয়ের করা, হ্যাঁ? তো এরকম করে হঠাৎ করে আমরা দেখলাম যে আচ্ছা আমরা যারা বিশেষ করে ছিল বাসে যাইতাম, যাওয়ার সময় ডান পাশে জাহিদ ভাইয়ের হঠাৎ করে একটা পেট্রোল পাম্প অর সামথিং লাইক দ্যাট। তারপরে প্রজেক্ট ডান বাই ইউ। তো আমার কথা হচ্ছে ওয়ান্স ইউ গ্র্যাজুয়েটেড ফ্রম খুলনা ইউনিভার্সিটি তারপরে আ কিভাবে ডিসিশন আসলো টু স্টে ওভার দেয়ার? একটা হচ্ছে শিক্ষকতা। এটা এটা খুব ডাকলো। আমরা তো কাজ করলাম। একটা কাজ ২ টা কাজ করার পরেই বেশ নামডাক ছড়িয়ে পড়ল। আমরা সরাসরি যে প্র্যাকটিসটা আমাদের ক্লাসের টিচাররা করাতেন ওটাই করার চেষ্টা করলাম। তখন বয়সও কম ছিল তো সাহস অনেক বেশি ছিল। এরকম হয়। হুম। এবং প্রিন্স স্যার, নকিস স্যারের যে কয়েকটা কাজ, এটা হচ্ছে বেঞ্চমার্ক। আমি স্যারের সাথে গত ৩ দিন আগে দেখা হয়েছে ইলেকশনের সময়। বললাম যে, "স্যার যেটা সেট করেছেন, সেটা আমরা চেষ্টা করেছি যে ওইটা দিয়েই কাজ করব।" এবং স্যার বললেন যে, "হ্যাঁ, তোমরা সেটা করেছো, কয়েকজন চেষ্টা করেছে।" তারপর আমরা নেমে পড়লাম যে আচ্ছা ভালো কাজ করতে হবে। ওই সময় যদি ভবনগুলো দেখেন ২০০১, ২, ৩ সব এক্সপেরিমেন্ট কিন্তু। মানে প্রচলিতভাবে এটা মানে প্রচলিত প্র্যাকটিস না। আমার যেটা ব্যক্তিগতভাবে যে আমার আর্কিটেক্ট হওয়ার খুব ইচ্ছা, এখনো খুব ইচ্ছা। কিন্তু কেন জানি মনে হয় এই জন্মে আর আর্কিটেক্ট হওয়া হবে না। এরকম প্রায় খুব একটা হতাশায় ভুগি। তো পাস করার আগে থেকেই ইচ্ছে যে আর্কিটেক্ট হব, একটা অফিস হবে, কাজ করব। পাস করার পরেও তাই। এর মধ্যে টিচিং এর ব্যাপারটা আসলো। টিচিং এর ব্যাপারটা আসলো অনেকটা এরকম, বেশ কয়েকজন আমার সিনিয়র শিক্ষকরা অলমোস্ট সবাই ফোর্স করল যে যাওয়া উচিত। যাওয়ার পরে মনে হচ্ছিল যে সবাই জানতো যে কিছুদিন থাকবো, চলে যাব। এবং আমার ইন্টারভিউতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে ওই প্রভিসি ভাইবা নিচ্ছিলেন। বললেন যে, "আপনি তো থাকবেন না।" তা আমি একটা কথা বলেছিলাম। এখন পর্যন্ত সেটা চেষ্টা করে যাচ্ছি। আমি বললাম, "স্যার থাকবো।" ভাইবাগুলো তো বলতে হয়। বললাম এবং যেটা হচ্ছে বললাম যে, "স্যার আমি ফিল্ডে কাজ করব। ফিল্ডেরটা আমি একাডেমিতে প্র্যাকটিস করব। একাডেমিতে যেটা শিখব সেটা আমি ফিল্ডে কাজ করব। এই কম্বিনেশনটা আমি চাচ্ছি।" এবং আমি যখন এন্ট্রি করি সেটা আমি বলেই আমার ঢোকা কিন্তু। তা ওইভাবে কাজ করতে পারিনি। কিছু কাজ করার চেষ্টা করেছি। কিন্তু ওইটাই চলছে। এরপরে একটা ছাত্রছাত্রীদের সাথে কাজ করতে একটা নেশার মতো হয়ে গেল। একদিকে প্রফেশনে আমাদের বেশ কিছু ভালো অ্যাচিভমেন্ট আসছে। খুব পুল ঢাকা থেকে যে এই প্রজেক্ট, সেই প্রজেক্ট। কয়েকটা কম্পিটিশনেও উইন করলাম। তারপর একটা পর্যায়ে যেয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এইভাবেই চলবে।
এবং টিচিং এনজয় করছি। টিচিং এর ওই যে ক্লাসে বসে নতুন, নতুন আইডিয়া ছাত্রছাত্রীদের নতুন খুবই ইউটোপিয়ান আইডিয়া নিয়ে আসে। আলোচনা করি, ওকে একটা বই পড়তে পাঠাই। ওর কারণে আমার পড়তে হয়। এটা আমার কাছে মনে হচ্ছে আলাদা একটা প্রশান্তি আছে। আর আমরা যারা আর্কিটেক্ট আমি বিশ্বাস করি আমরা কিন্তু প্রশান্তির জন্য কাজ করি। আমি আমার জীবনে কিন্তু প্রফেশনে প্রশান্তির জন্যই কাজ করে যাই। যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি। ওই প্রজেক্টটাই করি। হ্যাঁ? তা এটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের জীবনের যে ব্যাপ্তি, আমি অনেক কিছু করতে চাই কিনা বা কিভাবে করতে চাই সব সিদ্ধান্ত আমাকে নিতে হবে। সবার ১ম হচ্ছে আমি কোনটায় আনন্দ পাচ্ছি। আমি টিচিং এ আনন্দ পাচ্ছি। তাহলে কোশ্চেন প্রফেশন, হ্যাঁ, প্রফেশনে আনন্দ পাচ্ছি। কিন্তু সেই আনন্দটাও লিমিটেড। টিচিং এর আনন্দটা টিচিং এর মতো চলছে। এবং ২ টা মিলিয়ে কাজ করছে এবং আমরা এনজয় করছি। আমরা যারা আছি এনজয় করছি। আমার সাজেশন হচ্ছে টিচিং এ থাকতে গেলে পড়তে হবে। তো মাস্ট। আর যে সাবজেক্টটা আমি পড়াচ্ছি এখান থেকে তো পাস করে আমি স্থপতি তৈরি করছি। প্র্যাকটিসে থাকাটা খুব জরুরি। এটা একটা ডিপার্টমেন্টের একটা বড় অংশ শিক্ষকদের অবশ্যই আম যেকোনোভাবে প্র্যাকটিসে থাকা থাকতে উচিত। হবে। বিভিন্নভাবে থাকতে Actually, it পারে। was my question too, যে প্রফেশন এডুকেশন স্পেশালি নাজিমুদ্দিন পায়েলের প্র্যাকটিস নিয়ে বা এডুকেশন শিক্ষকতা নিয়ে আমি প্রশ্নটা রেখেছিলামও হুম। যে এটা কতটা কনফ্লিক্ট করে? এটা কি সময় দেয়া কম বেশি হয়? যে স্কুলে সময়টা কম দেয়া হচ্ছে, প্রফেশনে বেশি, আর প্রফেশনে বেশি দেয়া হচ্ছে। আ কিছু একটা হচ্ছে এটা কিনা? খুব ভালো কোয়েশ্চেন একটা। আমার এই কোয়েশ্চেন আমি নিজেই নিজেকে করি, নিজেকে উত্তর দিই। আসলে সময়টা ২৪ ঘন্টা আমাদের। কিছু, কিছু জিনিস আমাদেরকে কম্প্রোমাইজ করতেই হয়। আমার কম্প্রোমাইজড হচ্ছে আমার পার্সোনাল লাইফ। হয়তো বাসায় একটু কম সময় দিচ্ছি বা বিভিন্ন ফোরামে কম সময় দিচ্ছি। আমার রুটিনটা খুব ক্লিয়ার। আমি এটা খুব গর্ব করেই বলি। আমার ছাত্রছাত্রীদেরকেও বলি, আমার কলিগরাও বলে। ইউনিভার্সিটি টাইমে আমি ইউনিভার্সিটিই থাকি। আমি পুরা ওটাকে উপভোগ করি ওকে। এবং অলমোস্ট আমার মনে পড়ে না আমি কোনোদিন দুপুরবেলা ভার্সিটি থেকে চলে আসছি আমার কোনো কাজের জন্য। আমি এটা চিন্তাও করি না যে আমি খুলনা শহরে আছি, আমি ইউনিভার্সিটি যাইনি এরকম মনে হয় কেউ রেকর্ড পাবে না। আমরা এনজয় করি এবং আমি মাঝখানে ছুটি নিয়েছিলাম আর্নলিভ বেশ কিছুদিনের জন্য, মাসখানেক। ৭ দিন আমি বাইরে ছিলাম দেশে, এসে আমি প্রতিদিন ভার্সিটি যেতাম। একটা অভ্যাস এবং আমি ওই যে ৫ টার সময় সবার সাথে বের হই আমার কলিগদের সাথে, এটা অভ্যাস। এরপরে যেটা হয় আমি বাকি টাইমটা এসে আমার অফিসে দিই। তাহলে ক্ষতি কোথায় হচ্ছে? ক্ষতি তো সেই আমার কাছে মনে হয় প্রফেশন আমার আসলে অনেক করার সুযোগ ছিল। আমি অনেক আর্লি এজে যেহেতু বেশ কিছু সুযোগ পেয়েছি, আরো বেশি কন্ট্রিবিউট করতে পারতাম। সেটা আমাকে বুঝে শুনেই একটা কাস্টমাইজ করতে হয়েছে। আর টিচিং এ যেটা বলব যে আরো বেশি আমার রিসার্চ করা দরকার ছিল। সেই জায়গাটা কিছু কমতি হয়েছে বা আমাকে বাইরে যে একটা লম্বা সময় স্টে করে পড়া দরকার ছিল, সেটা হচ্ছে না। আপনি এভাবে চিন্তা করতে পারেন। ওকে। এই মানে বিষয়টা এরকম তাইলে একদম একান্ত পার্সোনাল ক্ষতি হয়েছে। কিন্তু কিছু দিতে গিয়ে ক্ষতি হওয়ার সুযোগ নেই আসলে। হ্যাঁ, আমি ওটা মনে করি। আমার পড়াতে বা প্রফেশনে একাডেমিতে আমার ছাত্ররা আমাকে পাচ্ছে কিনা, আমি ওদের সাথে এনজয় করছি কিনা। সারাটা দিন ফ্লোরে ঘুরি। মজা লাগে এটা। হোয়ারাস আমাদের কিন্তু দ্যাটস একটা রাইট। অপরচুনিটি আছে। এটা অল অ্যাবাউট আমার কাছে মনে হচ্ছে যে আপনি মজা পাচ্ছেন কিনা। এটা খুব রাইট, ইম্পোর্টেন্ট। রাইট। দ্যাটস অ্যান গুড এক্সাম্পল যে আ একটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড যে আমার লেখাপড়া করতে হবে। সেটা আমি প্রফেশনে থাকলেও পড়তে হবে। হ্যাঁ। আরেকটা হচ্ছে আমি পড়াচ্ছি। আমার আসলে প্রফেশনাল এক্সপেরিয়েন্স লাগবে। আদার দেন আমার কাছে আমার একান্ত ব্যক্তিগত আদারওয়াইজ ইস ইনকমপ্লিট। তো হুম। দেস আমার কাছে বরাবরই মনে হয় আ ইউ আর অ্যান এক্সাম্পল। আরেকটা জিনিস যোগই করতে চাই। ইউ আর দ্য মেম্বার সেক্রেটারি অফ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস খুলনা, কি হয় খুলনা সেন্টার, রাইট? খুলনা, আইডি খুলনা আমার মনে আছে খুলনা সেন্টার যখন আমিও ছিলেন। হ্যাঁ। আমি ইসি মেম্বার ছিলাম। আমিও আপনার হাতেই তৈরি খুলনা সেন্টার। খুলনা সেন্টার। তো এইটাও আরেকটা ব্যাপার। একটা প্রফেশনাল ওয়েল বিইং এর জন্য একটা ইনস্টিটিউটের সাথে কালেক্টিভ ভাবে থাকা। তো ইওর ইনস্টিটিউট, স্কুল অ্যান্ড প্রফেশন। হ্যাঁ। দ্যাটস গ্রেট। আ এখন একটু আমরা অনেক কিছু আলাপ করেছি। আসলে একটা স্কুল ইমপ্যাক্ট ফেলে। স্কুল ছাড়াও একটা বিষয় আছে। তাইলে কি আমি আসলে আর্কিটেক্ট স্প্রেড করার জন্য শুধু স্কুলই খুলতে থাকবো, শহর সব সাজায় ফেলবো। এছাড়াও যেটা আমরা ঘাটতি পাই আসলে বিভিন্ন আমাদের আ যেখান থেকে আসলে প্রণয়ন হয়, যেখান থেকে আসলে পাস হয়, এইসব জায়গায় আর্কিটেক্টের আ উপস্থিতিটা বাড়ানো উচিত। লাইক অবশ্যই। আমাদের সিটি কর্পোরেশনস, আমাদের কর্পোরেশনস গুলি
আমাদের পৌরসভাগুলি, ইভেন ইউনিয়ন লেভেলেও আর্কিটেক্ট যাওয়ার সুযোগ আছে। এগুলির জন্য আসলে আ আসলে কি বলবো পোস্ট লাগে। হুম। হ্যাঁ? তো আমরা এতক্ষণ এডুকেশনাল ইনস্টিটিউটের কথা বলছিলাম। একটা পৌরসভাও তো একটা ইনস্টিটিউট আসলে। অবশ্যই। ওইখানে যদি একজন আর্কিটেক্ট থাকেন, তার মাধ্যমে সে কিন্তু প্রতিনিয়ত কনভিন্স করবে যে অবশ্যই। গো টু অ্যান আর্কিটেক্ট, এটা নেন। সো এইটার ব্যাপারে কি করণীয় বলে আপনি মনে করেন? একটা ভালো জায়গা নিয়ে কথা বলছেন যে আ বিশ্ববিদ্যালয় কি করে যে ওই অঞ্চলে একটা উম আ পরিবেশ তৈরি করে। শিক্ষা ব্যবস্থা এবং দেখবেন যে ওই অঞ্চলের অনেকেই পড়ছে। কম্পারেটিভলি বেশি সুযোগ পাচ্ছে বা হুম, কাছাকাছি। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কি হবে? মানে পৌরসভাগুলো যদি বা আরেকটু ভিতরে যদি হুম, হুম, যাই আমরা, এখানে কিন্তু এই পদগুলি নেই। এখানে আমি অনেকবার বলেছি, বিভিন্ন ফোরামের সুযোগ পেলেই বলি। আইবির ২-১ টা আলোচনাতে আমি বলেছি। আমাদেরকে কাজ করতে হবে এবং সরকারকে বোঝাতে হবে। মানে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে যে এই অঞ্চলে আর্কিটেক্টের পোস্ট তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টা এরকম না যে আমার আর্কিটেক্টদের চাকরি দরকার। আসলে সোসাইটির হচ্ছে আর্কিটেক্ট দরকার। সেটা আমি কি উপায় দিতে পারি? তো একজন আর্কিটেক্ট তো সরাসরি ইউনিয়নে যেয়ে বা উপজেলায় যেয়ে কাজ করছে না, নিজস্ব পেশার কারণে। এবং আমরা যদি স্থাপত্যটাকে খালি ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক বা ধনী শ্রেণী কেন্দ্রিক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আর্কিটেকচার ফর অল এবং এটাকে আরো মোর ইনক্লুসিভ করার যে বিষয়টা আসছে এবং সারা পৃথিবীতে এটা আলোচনা হচ্ছে। এটা প্রধান একটা কাজ করার জায়গা হলো এই বিভিন্ন পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশনে এখানে পর্যাপ্ত পরিমাণ আম আর্কিটেক্ট নিয়োগের ব্যবস্থা করা। এবং এটা আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ইনস্টিটিউটকে কাজ করতে হবে এবং সরকারকে বোঝাতে হবে। তাহলে যেটা হবে যে যারা ওখানে কাজ করবে তারা বিভিন্ন প্ল্যান দেখবে, সাজেশনস দিবে। লোকজন লোকজনদেরকে বোঝাবে যে একটা নকশা এইভাবে তৈরি করলে কি আমি সুবিধা পেতে পারি, এফিসিয়েন্সি কিভাবে বাড়তে পারে। ওই এলাকার যে পরিবেশ, প্রতিবেশ সেগুলা বুঝে যে ভবন তৈরি করা উচিত, এই বিষয়গুলো তাদেরকে ধীরে, ধীরে বোঝাতে সক্ষম হবে। এটা মনে হয় আমাদেরকে কাজ করা দরকার খুব জরুরি ভিত্তিতে। হুম, হুম, হুম। আচ্ছা, সবার প্র্যাকটিস আমি দেখি। ইভেন মি ঢাকায় আসলাম। খুলনা থেকে ঢাকায় এসেই থাকলাম। আমি চট্টগ্রাম সেটেল হওয়া হয় নাই। তো সবাই ঢাকায় কাজ করে, কিছু কাজ গিয়ে লাইক খুলনায় গিয়ে করে বা কক্সবাজার গিয়ে। তোমার ক্ষেত্রে জিনিসটা আ আচ্ছা, অ্যাকচুয়ালি আজকে আমাদের আপনি বলার কথা ছিল না। তুমি বলার কথা। তুমি প্র্যাকটিস বলেই যে বেশি। হ্যাঁ, হয় কিনা প্র্যাকটিস তুমি কি? হচ্ছে, হ্যাঁ। যাই হোক, তো আ সবার ক্ষেত্রে হয় হচ্ছে ঢাকা থেকে গিয়ে মফস্বলে কাজ করা। আর তোমার ক্ষেত্রে ব্যাপারটা হইছে খুলনায় প্র্যাকটিস শুরু করে ঢাকায় কাজ করা। ঢাকায় ইউ হ্যাভ রিমার্কেবল প্রজেক্টস। একটা তো বলি স্বাধীনতা টাওয়ার। আ তো আমাদের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার ছিল। আর একটা প্রজেক্টের কথা আমি শুনতেও চাইবো। ১ম এ শুনতে চাইবো কেন আগে খুলনা প্র্যাকটিস করে ঢাকায় কিছুটা শুনেছিও। আ একটা প্রজেক্টের কথা না বললেই নয়, সেটা ভিলেজ সুপার মার্কেট, ভিএসএম বলি আমরা না? ভিএসএম এর জন্য ইন 2020 ইউ ওন আইএবি অ্যাওয়ার্ড। এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয়। ভিএসএম প্রজেক্টটা নিয়ে একটু শুনবো। একটু শর্ট করে, হয়তো আমাদের আরো অনেক কিছু নিয়ে গল্প করতে চাই। ২ টা কোয়েশ্চেন আসছে। ফার্স্ট হচ্ছে আমাদের প্র্যাকটিস। আমরা তো খুলনায় শুরু করলাম কাজ এবং অন্তপ্রাণ মানে সারারাত কাজ করতাম। আমি পাস করার পরে সারারাত কাজ করতাম। এই সকালে রেখে ঘুমাতাম। সকালে উঠতাম, কয়েক ঘন্টা ঘুমিয়ে উঠে আবার কাজ শুরু করতাম। পাস করার ৫-৬ মাসের ভিতর টিচার হয়ে গেলাম। হুম, হুম। দেন টানাপোড়েন। এটা একটা স্বপ্ন ছিল যে খুলনাতে এত সুন্দর বিল্ডিং হবে আমি খালি বলতাম যে ঢাকার সবাই এসে দেখতে চাইবে। এটা একটা সর্ট অফ ড্রিম, এটা যে একটা পজিটিভ ইগো হতে পারে। এবং খুবই সুখের ব্যাপার যে আমাদের যখন সিনিয়র প্রফেসররা যেতেন, সিনিয়র স্থপতিরা যেতেন খুলনাতে জুরি করতে, সন্ধ্যার পরে সবার কাজ ছিল খুলনার এই ছোট, ছোট বিল্ডিংগুলো দেখা ঘুরে, ঘুরে। এবং খুব এক্সপেরিমেন্টাল কিছু কাজ তখন ছিল। আপনি জানেন হুম, হুম, হুম। আমরা করেছি। সেগুলো হয়তো ওইভাবে পাবলিশ করা হয়নি বা ওই জায়গাটা আমাদের একটু ঘাটতিও আছে। এটা একটা ইচ্ছা ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা ফিল করলাম যে যেহেতু ক্যাপাসিটি আমাদের আছে বিশ্বাস করি বা টিচিং এর জন্য আমি খুলনা থেকে যাচ্ছি। ঢাকাতে কাজ করতে হবে অথবা অপরচুনিটি চলে আসলো। এটা খুব ইন্টারেস্টিং। আমাদের কিন্তু ঢাকায় এসে কাজ খুঁজতে হয়নি। খুলনার কাজগুলো যখন খুব ভালো হলো, ২-১ বছরের মধ্যেই ঢাকা থেকে আমাদের বেশ বড় কিছু অর্গানাইজেশন পিক করলো কাজগুলো করার জন্য। ওকে, ওকে ইন্টারেস্টিং।
এবং আমি কোনো একটা অর্গানাইজেশনের বসে মিটিং করছি, ফরেন পার্ট আমাকে জিজ্ঞেস করেছে, "আপনার অফিস কত দূরে?" তা আমি বলেছিলাম ৩৫০ কিলোমিটার দূরে আমার অফিস। হুম। তা উনি জাস্ট হতবাক যে এই তো একটা দেশে একটা অফিস কাজ করছে এত বড় একটা মাল্টিন্যাশনাল এর সাথে, তাদের অফিস ৩৫০ কিলোমিটার দূরে এবং এটা আমি খুব প্রাউড ফিল করে বলেছিলাম। এবং পরবর্তীতে আমরা পাস করার ৫-৬ বছরের মাথায় বেশ কিছু কম্পিটিশন অ্যাটেন্ড করি এবং আপনি জানেন যে উইনও করি। এটা কেন জানি মনে হয় যে আমি যদি ঢাকায় চলে আসতাম পাস করার পরে এই অপরচুনিটি আমি হয়তোবা পেতাম না। এতে আমার আরো দেরি করতে হতো। এটার কারণ হচ্ছে আমি একটা শহরকে ধারণ করে সেই শহরে প্রফেশনাল একটা রেপুটেশন বিল্ড আপ করার পরে আমাদের যে আত্মবিশ্বাস এবং কাজের প্রতি যে একাগ্রতা এবং ওই শহরে যে নিরিবিলি রাস্তা, চারিদিকে সবুজ, এই যে ঘোরার জায়গা, যে রিক্রিয়েশন, রিল্যাক্সেশন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় প্রজেক্টগুলো আমরা উইন করে ফেলেছি। এখানে আমাদের যতখানি না যোগ্যতা, তার চেয়ে ওখানকার আবহ, আ পরিস্থিতি আমাদেরকে অনেকটা উপকার করেছে। এবং আমরা যে প্রজেক্টগুলোতে বিড করেছি, খুলনাতে বা আমার নিজের শহরে একটা সার্টেন কনফিডেন্স আমরা অ্যাচিভ করার পরেই এখানে এসে কাজ করার সাহস দেখিয়েছি। যেটা আমাদের সাহস দেখানোর কথা না। এবং এই বিষয়টা খালি আমার জন্য প্রযোজ্য না। আমরা এরপরে স্বপ্ন দেখেছি খুলনাতে অনেকগুলো অফিস হবে। এবং আপনি জানবেন যে আমরা ১০-১২ বছর অলমোস্ট খুলনার যে কনসালটেন্সি যেটা আছে ফিল্ড প্র্যাকটিস, বিভিন্ন ধরনের বিল্ডিং অলমোস্ট করি না। এবং বড় একটা গ্রুপ আর্কিটেক্টস যারা আছে তাদেরকে রেফার করি। ওরা ক্লায়েন্টের কাজ করে, ওরা সন্ধ্যার পরে কাজ নিয়ে আসে। বহুদিন ধরে চলছে। ওগুলা কারেকশনস দিয়ে। এমনিতেই এটা ভলান্টিয়ার একটা সার্ভিস। যে একটা শহরের আর্কিটেকচারাল ব্যাকবোন তৈরি হয়। এবং শিক্ষক কিছু সুবিধা আছে। বকাঝকা দেওয়া যায়, কিছু বলা যায়, হুট করে দোষ ধরা যায়, সাজেশন দেওয়া যায়। এই সুযোগটা আমরা নিচ্ছি। আমি যখন খুলনা বাদেও অন্য জেলা শহরগুলোতে কেউ প্র্যাকটিস করে, তাদের সাথে আমার ফিজিক্যালি দেখা হোক বা ফোনে কথা হোক, আমি খালি ইন্সপায়ার করি। তুমি তোমার এলাকা নিয়ে কাজ করো। তুমি যশোর নিয়ে কাজ করো। তুমি কুষ্টিয়া নিয়ে কাজ করো। ঝিনাইদহ কবিরা কাজ করছে তার একটা এলাকায়। ওখানে আর্কিটেকচারের যে পাওয়ার তৈরি হচ্ছে, তা চিন্তা করে দেখেন। রাজশাহীতে গিয়েছি। আমরা বগুড়াতে একটা কাজ করেছিলাম ৯ সালে। ওটা ওই অঞ্চলের সবচেয়ে উঁচু বিল্ডিং। আমাদের কাছে আরো যখন লোকজন এসেছে, আমরা কিন্তু রেফার করেছি ওই অঞ্চলের আর্কিটেক্টদের কাছে। এটার উদ্দেশ্য হচ্ছে পেরিফেরিতে প্রত্যেককে সেলফ সাফিসিয়েন্ট হোক। এট দ্য সেম টাইম আমি একটা কথা বলি যে অবশ্যই ন্যাশনালি কন্ট্রিবিউট করতে হবে। আমাকে কিছু কাজ করতে হবে। সেটা ২ টা সুবিধা। একটা হচ্ছে আমার নলেজ ট্রান্সফার হচ্ছে। আমি জানছি যে সেন্ট্রালি কি ধরনের কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে আমার অবস্থানটাকেও এই সোসাইটিকে জানাতে হবে। একজন আর্কিটেক্টর চায় তার কাজ আর ১০ জন জানুক। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে পেরিফেরিতে আমি কাজ করব অবশ্যই নিজের এলাকায়। এট দ্য সেম টাইম হচ্ছে আমি সেন্টারের সাথে কানেক্টেড থাকব। এবং আমাদের এই চিন্তা থেকেই বলা যায় যে আমরা এইভাবে কাজ করেছি। এই দূরত্ব রেখেও এবং আজকের এই আপনার অনুষ্ঠানে এসেছি দেখেন, আরো আগে আসার কথা ছিল। দূরত্ব কিন্তু একটা ব্যাপার কাজ করে। এটা আপনি বলতে পারেন একটা বাধাও। তা সেটাকে অতিক্রম করেই আমাদেরকে কাজ করতে হয় এবং এই স্বপ্নটা দেখা উচিত। দ্যাটস গ্রেট। দ্বিতীয় যেটা এসেছে ভিলো সুপারমার্কেট হুম। ইন্টারেস্টিং প্রজেক্ট। আমরা বেশ কিছু কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল ফার্ম বেস কাজ করতাম। বাজারটা আমাদের জন্য একটা অপরচুনিটি। আমি বাজারটা করতে যেয়ে এটা ডাচ এম্বাসি ফান্ডেড একটা প্রজেক্ট ওকে, এবং এটা তাদের ইচ্ছা ছিল যে তাদের আ যে ক্যাচমেন্টে যে কৃষকেরা কাজ করে, তারাই হচ্ছে এখানে সরাসরি পণ্য দেবে। কোনো মধ্যস্বত্রভোগী থাকবে না। ওকে। এই বাজারটা তৈরি করার পরে এখানে যে অনেক বেচাকেনা হবে বিষয়টা নট লাইক দ্যাট। এটা হচ্ছে কৃষকদেরকে কনফিডেন্স দেওয়া। এটা আমি একটু আগে বলছিলাম না যে আপনার যেটা দুর্বলতা সেটাকে আপনার স্ট্রেংথ তৈরি করতে হবে। আমাদের কৃষকেরা কিন্তু এবার ডিপ্রাইভড। তাদেরকে কনফিডেন্স দেওয়া যে তাদেরও একটা বিল্ডিং এরকম হতে পারে। এইখানে এসে তারা ঘুরতে পারে। তাদের একটা ওনারশিপ। এই চিন্তা থেকেই আমরা বাজারটাকে কাজ করেছি এবং ২ টা বাজার করেছি। একটা ডুমুরিয়ায় আরেকটা হচ্ছে মনিরামপুরে। এবং যশোরে হ্যাঁ, মনিরামপুর যশোরে এবং ওটার উদ্দেশ্যই ছিল যে আমরা লোকাল ম্যাটেরিয়াল, লোকাল কনসেপ্ট এর সাথে যে ইনোভেশন বা নিউয়ার টেকনোলজি এই ২ টাকে juxtapose করতে চেয়েছি এবং কানেক্ট করতে চেয়েছি টেকনোলজির সাথে কৃষকদেরকে। ওকে, এই কারণে আপনি প্রজেক্টে অনেক কিছুই দেখবেন এখানে। লোকাল ম্যাটেরিয়াল আছে, কিছু ফরেন ম্যাটেরিয়াল আছে। এটা আমরা খুব কেয়ারফুলি ইনজেক্ট করতে চেয়েছি। ওকে, ওকে। বাট এটার একটা ইমপ্যাক্ট দেখা যাচ্ছে সোশ্যাল। অবশ্যই মানে এটা একটা স্থাপনা, একটা বাজার, মানুষ বাজার করতে না এগুলো ঘুরতে যাচ্ছে। ওই বাজারটার কারণে আরো ৫ টা বাজার তৈরি হচ্ছে।
এই বাজার যেরকম হতে পারে আমরা ভাবছি। একটা বাজারে যে ড্রেনেজ সিস্টেম থাকা যা লাগে, এটাতে আমরা বুঝি এখন। লোডিং আনলোডিং থাকা উচিত। বাজার যে রাস্তায় সব ট্রাক থাকবে না, এই বিষয়টা। এছাড়া হচ্ছে স্থাপত্যের কিছু বিষয় তো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। যেটা হচ্ছে ছেলেমেয়েরা সেখান থেকে শেখার কিছু জায়গা আছে। এবং এটা কিন্তু একটা আল্টিমেট সলিউশন না। এই বাজারটা একটা প্রসেস, যে একটা বাজারকে এভাবে চিন্তা করা যায়। এটা যে একটা ভালো ডিজাইন বা খারাপ ডিজাইন আমরা এভাবে দেখি না। আর্কিটেকচার অল অ্যাবাউট প্রসেস আমার কাছে মনে হয়। আমরা একটা প্রসেসের ভিতর থেকে যাচ্ছি। কোনো কাজ করার পরে জীবনে অ্যা মানসিক শান্তি পাইনি। অনেক দুঃখ ভোগ প্রত্যেকটা কাজ করার পরেই। এরকম হতে পারত। এবং আমার মাঝে, মাঝে মনে হয় যে ১০০ বছর বাঁচলে মনে হয় দুঃখ কমলেও কমতে পারে। বন্ধুরা বলেন আরো বাড়বে। তো আমরা একটা প্রসেসের ভিতরে থাকা খুব জরুরি এবং ইয়াং আর্কিটেক্টদের জন্য এটা হচ্ছে আমার পক্ষ থেকে বলা যে, আমি একটা কাজ শেষ করে এটাকে প্রোডাক্ট না বলে, আমি যে প্রসেসের ভিতরে ঠিকমতো যাচ্ছি কিনা এটা আইডেন্টিফাই করা খুব জরুরি। রাইট। প্রসেসে যদি আমার কোনো ভুল থাকে সেখানে কিভাবে এটাকে এলিমিনেট করা যায়। যে ওকে। একটা যে ব্যাপার যে কোনটা নন ইফেক্টিভ সেটাকে বোঝা, সেটাকে আইডেন্টিফাই করা, সেটাই হচ্ছে ইফেক্টিভ। ওকে। এবং এটা আমার কথা না, এটা রবার্ট বেঞ্চুরির কথা। এটা বোঝা খুব জরুরি। এটা প্রসেস থাকতে হবে আমাদেরকে। ওকে। আরেকটা বিষয় একটু আলোকপাত করি। নাজিমুদ্দিন পায়েলের ২য় পর্যায়ের লেখাপড়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এমফিল, রাইট। সো ফার কনজার্ভিং মডার্ন আর্কিটেকচারাল হেরিটেজ। হ্যাঁ। তো আমি এইটা সম্বন্ধে জানতে চাবো। এর আগে প্রশ্ন আছে। হোয়াট ইউ আর ডুইং উইথ খুলনা? খুলনায় আমরা দেখতে পাই, আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়ে আলাপ করেছি। খুলনা হচ্ছে প্রচুর পুরনো দালান আছে, পুরনো স্থাপনা আছে। হেরিটেজ বিল্ডিং বলতে আমরা যেগুলি বুঝি। একই সাথে আ মডার্ন আর্কিটেকচার তো আছেই, হচ্ছে তো এই সময় কন্টেম্পোরারি প্রজেক্টস হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা খুলনাকে কিভাবে ভাবতে পারি? আ বে এই টপিকস নিয়ে কনজার্ভিং মডার্ন আর্কিটেকচারাল হেরিটেজ। চমৎকার! আপনি আবারও ২ টা কোয়েশ্চেন একসাথে করলেন। আমি ২ টা করি। হাতে আছে। হ্যাঁ। ১ম টা না ঠিক ৩য় টার উত্তর দিয়ে আগে। খুলনার হেরিটেজ বিল্ডিং গুলো নিয়ে। খুলনাতে আসলেই আপনি যেহেতু ওখানে আপনার পড়াশোনা, খুলনাতে প্রচুর পুরনো বিল্ডিং আছে। যেটাকে আপনি হেরিটেজ বিল্ডিং বলবেন কি না বলবেন এটা তো হচ্ছে আ ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি কিভাবে দেখছে। কিন্তু পুরনো বিল্ডিং আছে। এবং আমরা এটা সাদা চোখে হেরিটেজ বিল্ডিং বলতে পারি। এবং সিভিল লাইন ধরে বেশ কিছু পুরনো বিল্ডিং আছে। আম খুলনা আর বৃহত্তর খুলনায়, হ্যাঁ। বৃহত্তর খুব। বৃহত্তর খুলনায়। এটার আলোচনা একটু লম্বা আলোচনা হয়ে যাবে। আমি ওই আলোচনায় যাচ্ছি না আসলে। যে ব্রিটিশ শাসনের শেষ মানে পরবর্তী যে ১০০ বছরে তখন একটা আর্কিটেকচারাল রিফর্মেশন হয়। তার ইমপ্যাক্ট আমাদের এই অঞ্চলগুলোতে পড়ে। এটা নিয়ে আমাদের বেশ কিছু পড়াশোনা বা লেখাজোখা চলছে। কিছু কাজ করছিও একাডেমিক্যালি। একটা গুরুত্বপূর্ণ কাজ করছি আমি এখন। সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি রিসার্চ সেলের একটা ফান্ডে একটা প্রজেক্ট করছি। ওকে, গত ২.৫ বছর ধরে। ওকে। এটার সাথে আমার প্রায় ১১ দিনের মতো সার্ভে করছে আমার ছাত্ররা। আমার কলিগরা ৪-৫ জন কাজ করছে আমার সাথে। এটা আমি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। আপনি যেটা দেখেছেন আমিও সেটা দেখেছি। খুলনা পুরোনো বিল্ডিং গুলো ভেঙে ফেলে। হুম, হুম। হঠাৎ করে ঢাকা থেকে ফোন গিয়েছে রাত ১ টায়। অমুক বিল্ডিং ভাঙছে। পরের দিন সকালে যেয়ে দেখি যে অর্ধেক ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেছে। ডিপার্টমেন্ট অফ আর্কিওলজিতে ফোন দিলাম। তারাও পারেনি থামাতে। তখন বুঝলাম যে আসলে আমরা মাঝে, মাঝে বিল্ডিং ভাঙার সময় যে দাঁড়িয়ে থাকি না রাস্তায়, এটা সলিউশন না। সলিউশন হচ্ছে আপনাকে একাডেমিক্যালি আগাতে হবে। দেন উই স্টার্টেড। একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করলাম। সেটার উদ্দেশ্যই হলো খুলনার যে কলোনিয়াল বিল্ডিং গুলো আছে, হেরিটেজ বিল্ডিং, এটা একটা ডকুমেন্টেশন করছে। আমরা অ্যারাউন্ড ৪৫ টা বিল্ডিং গত ২.৫ বছরে ডকুমেন্টেশন এর আওতায় ওকে। এনেছি। হুম। ১১ টা বিল্ডিং আমরা ডিটেইল করে ফেলেছি, ইনক্লুডিং প্ল্যানস, এলিভেশনস এবং ড্যামেজ ম্যাপিং হুম, হুম। আমাদের টিমের সহযোগিতায়। এবং অতি শীঘ্রই আমরা এটা রিপোর্টটা পাবলিশ করতে পারবো। এরপরে আমরা যাবো হচ্ছে বোঝাতে আমাদের স্টেক হোল্ডারদেরকে যে খুলনায় এগুলো আছে, এগুলো রাখা দরকার। আপনার হঠাৎ করে রাতের বেলা বিল্ডিং গুলো ভেঙে ফেলবেন না। একটু ইন্টারফেয়ার করি। এই যে লিস্টিং গুলি হচ্ছে, ডকুমেন্ট গুলি হচ্ছে, হাউ ইউ কানেক্ট উইথ দি গভর্নমেন্ট? আমাদের যেটা রিসার্চ সেলের ফান্ডে প্রজেক্ট তো আ আমরা কিছু মানে আই মিন লিস্টিং। আমরা বলি না হেরিটেজ বিল্ডিং লিস্টিং। লিস্টিং হ্যাঁ, এই কনজারভেশন এর এই লিস্টিং করতে গেলে আসলে ফ্রেমওয়ার্ক দরকার হয়। ওকে। আমাদের একটা খুব সিম্পল ফ্রেমওয়ার্ক আছে যে ১০০ বছরের পুরনো বিল্ডিংকে আমি হেরিটেজে ফেলতে পারি। দেন আর্কিওলজি ডিসিশন দিবে থাকবে কি থাকবে না। আমরা ওই আলোচনায় যাচ্ছি না এখন।
আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে চাচ্ছি যে এতগুলো বিল্ডিং এই শহরে আছে, তার মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলার যে একটা আর্কিটেকচারাল ফিচার আছে সেগুলোকে আমরা এক্সপোজ করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি। এরপরে হচ্ছে কিছু সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা তখন রিকোয়েস্ট করব যে এখান থেকে যে বিল্ডিংগুলো গুরুত্বপূর্ণ সেই বিল্ডিংগুলোকে আপনারা আইডেন্টিফাই করেন। ও কনজারভেশনের ফার্স্ট প্রসেস হচ্ছে আপনি যেটা কনজার্ভ করবেন সেটাকে তো আইডেন্টিফাই করতে হবে। রাইট। আইডেন্টিফাই করতে গেলে আপনাকে সেটা ভ্যালু মাপতে হবে। আমরা বলি ভ্যালু অ্যাসেস করা। আমরা এই প্রক্রিয়ার দিকে ধীরে, ধীরে যাওয়া থাকে এবং এটা নিয়ে আমার বেশ কিছু কাজ চলছে। ওকে, ওকে। আর হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনজার্ভিং মডার্ন আর্কিটেকচারাল হেরিটেজ? এটা খুব ইন্টারেস্টিং। আ আমি তো আমার প্রফেশনে একটু মডার্নিজমের প্রতি ঝোঁক আছে কাজ এবং আমাদের স্কুলগুলো এরকমই। আমরা হুম। ১ম দিন থেকেই আসলে এটা শিখাই যে এটাই ঠিক। হুম, হুম। তা আমারও ওই শিক্ষা, বুয়েটের শিক্ষা, আমাদের শিক্ষা। যে কারণে যে বিল্ডিংগুলোর ব্যবহার পরিবর্তন হচ্ছে, ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রিকের বিল্ডিং এ আপনার প্লাস্টার করছেন, রং করছেন, ভেঙে ফেলছেন। আপনার নতুন স্থাপনার জন্য আপনি এখানে কিছু করতে চাচ্ছেন। আমার সেই ঝোঁক থেকেই আসলে এটা নিয়ে আমি একটু লেখাপড়া শুরু করি। তখন আমি চিন্তা করলাম যখন আমি লেখাপড়া করছি বা কাজ করছি, তখন এটা কেন আমি একাডেমিতে নিচ্ছি না? এই পয়েন্ট থেকেই আসলে আমার প্রপোজাল লেখা এমফিলের এবং আমি আর্কিওলজি ডিপার্টমেন্ট এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে তাদের সাথে এটা কাজ করি। আমার এমফিল হেরিটেজ জন্য কাজ করি। বিষয়টা হচ্ছে কনজারভেশন বাট মডার্ন আর্কিটেকচার বিল্ডিংগুলার। কোয়েশ্চেন হচ্ছে আমার তো এন্টিগ্রিটি লতে বলেছেন আপনি ১০০ বছর এবং আপনার বিএনবিসি কোড, বিভিন্ন কোড কোনো জায়গায় কিন্তু আপনি মডার্ন আর্কিটেকচারাল বিল্ডিং যে কনজার্ভ হতে পারে এই জায়গাটা আপনি রাখার সুযোগ পাননি বা আমরা এভাবে দেখিও নি। এই সংসদ তো নতুন বিল্ডিং। কমলাপুর রেল স্টেশন তো নতুন। হুম। আপনার ডকসিয়ারিসের টিএসসি তো নতুন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার থিসিস শেষ করলাম, ডিগ্রি অ্যাওয়ার্ডেড হচ্ছে। এ সময় দেখলাম যে টিএসসি কিন্তু ভাঙার ব্যাপারে আলোচনা হচ্ছে। হুম, হুম। কমলাপুর রেল স্টেশন ভাঙার ব্যাপারে আলোচনা হচ্ছে। যে সংশয় থেকে আমার কাজ করার শুরু, সেই সংশয়গুলো দেখে বাস্তব হয়ে যাচ্ছে। ফ্যাক্ট হচ্ছে যে এই যে ভবনগুলো আমাদের এখানে আছে ৪৭ পরবর্তী সময় আপনার ডকসিয়ারিজ এখানে কাজ করেছেন, রুবেন কাজ করেছেন, টাইগারম্যান কাজ করেছেন, পল রুডলফ অনেকে কাজ করেছেন, বার্জার কনসালটেন্ট কাজ করেছে। তাদের যে কাজ এখান থেকেই কিন্তু বাংলাদেশের পরবর্তী যে মডার্নিজম এর যাত্রা শুরু, মাজার ইসলাম স্যার কাজ করেছেন। এখান থেকেই শুরু। ওই ভবনগুলো তো আমাদেরকে রাখতে হবে যেকোনো উপায়ে এবং সারা পৃথিবীতে কিন্তু এই প্রচলন আছে। আপনি দেখেন গেটি কনজারভেশন ইনস্টিটিউট যারা কাজ করছে, কনজার্ভিং মডার্ন আর্কিটেকচারাল ইনিশিয়েটিভস, ডোকোমো কাজ করছে, আর্কিমস কাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের কাজ করা উচিত। এই বিষয়টা নিয়েই আসলে আমার এমফিল রিসার্চ। আমি সেখানে বোঝাতে চেয়েছি যে এই প্র্যাকটিসটা যেটি চলমান, আমার দেশেও এরকম একটা ভ্যালু অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক দরকার। এবং সেটার জন্য আমি কাজ করেছি। আমার কি ইনফরমেন্ট ছিল, আমি সার্ভে করেছি, কোয়েশ্চেনার করেছি এবং সেখান থেকে কোয়ান্টিটি ওয়েতে এবং কোয়ালিটির ওয়েতে ২ টা ওয়েতেই আমি দেখিয়েছি যে এই বিল্ডিংগুলোর সাথে আমরা বিভিন্নভাবে অ্যাটাচড। আমরা বিভিন্ন কর্মকাণ্ডে অ্যাটাচ। এগুলোকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এটাই ছিল মোটামুটি উপজীব্য আমার রিসার্চে। এখন আমি এটা নিয়ে আবার ফার্দার কাজ করছি কিছু। এটা মনে হয় আলোর মুখ দেখবে। কয়েক বছর লাগবে। হুম। স্বপ্ন কি? স্বপ্ন কাজ এনজয় করা। যেটা করব সেটাকে এনজয় করা। দ্যাটস ইট। ওকে। রাস্তায় যদি হাঁটি, মনে খুশিতে হাঁটবো। কাজ করব, টিচিং এ আছি, রুমে বসে আছি, ওদের সাথে কাজ করছি। ভাল লাগছে। এইটুকুই স্বপ্ন। আর যারা অফিসে কাজ করছে তাদের আমার রিকোয়েস্ট একটু লম্বা সময় ধরে কোনো একটা জায়গায় কাজ করা। কাজ শেখা। মানে প্রস্তুতি নেওয়া। এটা খুব ইম্পোর্টেন্ট। আমি পাস করার পরে আমি একটা সময় ধরে আমি তো ৫ বছর অনেক কিছু করে আসি। কিন্তু অনেক কিছুই আমি আসলে জানি না। আমি যে কি জানি না, এটা বোঝার জন্যই একটা লম্বা সময় ধরে কাজ করা উচিত এবং সেখানে প্রত্যেকটা বিষয় ফাংশনাল অ্যাসপেক্টস অফ টেকনোলজিক্যাল বিষয়বস্তু হোক, কনস্ট্রাকশন ডিটেইলস হোক, ক্লায়েন্টের সাথে আমার অ্যাটিটিউড, ডেলিভারেবলস এই বিষয়গুলো ইকুইপড হওয়ার পরে হচ্ছে নিজের মতো একটু সারিয়ে গুছিয়ে বসা উচিত। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। দরকার। সো আমার আরো কিছু প্রশ্ন ছিল। আমার কাছে মনে হচ্ছে আ সুন্দর সমাপ্তি। তো এই কথাগুলি আমার কাছে মনে হচ্ছে উইথ গুড অ্যাডভাইসেস অ্যান্ড আর শেয়ারিং এটা দিয়ে প্রোগ্রামটা শেষ করে ফেলি আজকের মতো। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ? সো হিউজ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর এত ডিসট্যান্সে আসলে খুলনা থেকে সিরাজুল হাকিম, প্রফেসর ডক্টর সিরাজুল হাকিমও এসেছিল। আমাদের এই সময়টা দেওয়ার জন্য খুবই
ধন্যবাদ। আমার আরেকটু আগেই আসা উচিত ছিল। আমার কল অনেকবার বলেছেন, কিন্তু এই সময় সুযোগ চক্কর যেটা থাকে এটা আমার খুব ভাল লাগছে। আর আমি নরমালি এইভাবে মানে কথা বলাটাতেও কেন জানি অভ্যস্ত না হয়তোবা। আমি তো ক্লাসরুমে কথা বলতে আমার খুব ভাল লাগে আমাদের That's সাথে। great. That's great. Thank you আর very much. আপনাকে আমি অনেকক্ষণ ধরে আপনি করে বললাম। হ্যাঁ, যেহেতু এটা আমি দর্শকের কাছেও একটু বলবো। আজকে আমাদের একটা ধন্যবাদ দিতে পারেন। হ্যাঁ, এটা প্র্যাকটিস। এটা একটা প্র্যাকটিস। তো দর্শকের কাছেও এটা বলবো যে আমরা বন্ধু। তো আমরা আজকে মাখাইলাম। মাখানোর শব্দটাও ইউজ করা যায় আর্কিটেক্টরা ব্যবহার করে। তবে আমাদের অনেক স্মৃতি আপনি, আছে। তুমি অ্যান্ড আমাদের কিন্তু একটা তুই। স্মৃতি আছে, সবার জানা উচিত। আমরা যখন কাজ করি ১ম জীবনে আমরা একসাথে সাইটে যেতাম। রাইট? এবং আপনার কাজে আমরা যেতাম। খুব আলোচনা এবং এই স্বপ্ন আমি এখনো মাঝে, মাঝে চোখ বুজে দেখি। বসুপাড়া বা আসামটা একটা বিল্ডিং করছে ডাবল হাইট। সেখানে একটা বান্না বের হয়ে আসছে। হুম, আমাদের একটা বিল্ডিং আছে ডাবল হাইট যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাইট। তো এটা একটা সময় ছিল এবং আমার মনে পড়ে আর্কিটেকচার এর সাথে আসলে আমাদের একটা প্রেম আছে। আর্কিটেকচার মানে এটা ছাড়া হয় না। এবং একটা বদঅভ্যাস। এবং কোথাও বসলে এই নিয়ে বকবক করতেই থাকি। এই মাথার ভিতরে ঢুকে গেছে বোকার মতো এবং আমৃত্যু চলবে। এবং আমি ভয় পাই বুড়ো বয়সে কি হবে? তখন তো আর কাজ-বাজও থাকবে না, কেউ পাত্তাও দিবে না। এই পুরোনো কথাই বলে যাব। এটাই বলে যেতে হ্যাঁ, হবে। কিন্তু এই প্রেমটা আমাদের খুব গভীর আর্কিটেকচার। ইনফেক্ট আজকে আমরা যে লাস্টে টপিকস নিয়ে কথা বললাম, আ কনজার্ভিং। তা আসলে এই আওড়ানোটাই কনজার্ভিং। স্মৃতি আওড়ানোটা হ্যাঁ, কনজার্ভিং। এটা সর্ট অফ কনসেপ্ট। সো থ্যাংক ইউ। দর্শক, আপনি, তুমি, তুই দিয়ে আজকে একটা গল্প করে শেষ করলাম। আমার খুব আনন্দের ব্যাপার, আমার বন্ধু আমার সাথে। আপনারা অপেক্ষা করবেন পরবর্তী স্থপতির জন্য। আজকের মতো আমি স্থপতি আসিফ মোহাম্মদ আহসানুল হক বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন।